আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগ। তো এটি প্রকাশিত হয়েছে 29 জানুয়ারি 2025, পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। তো আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন বা কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সব ডিটেলস নিয়ে এই বিজ্ঞপ্তির আমি আলোচনা করব। তো এর আগে আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি, বা সাপ্তাহিক চাকরি সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন, পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্ন নিয়োগের শূন্য পদের বিপরীত জাতীয় বেতন স্কেল 2015-13 16তম 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্য পদের প্রার্থী বর্ণিত শর্ত বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে এই যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। উল্লেখ যে আগে যারা আবেদন করে নিয়েছেন বিজ্ঞপ্তি অনুযায়ী 1-3 কর্মের পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের এই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আর জন 2023 তারিখে যারা আবেদন করেছেন এদের পুনরায় কোনো আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে দেখেন, ক্রমিক নম্বর, পদের নাম ও গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে বলছে কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা হচ্ছে একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সমমান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এডুকেট টেস্ট উত্তীর্ণ হতে হবে। এখানে দেখেন 2 নম্বর বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর, কম্পিউটার এপটিটিউড টেস্ট সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ গতি সহ উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দেখেন অফিস সহায়ক বলছে গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা হচ্ছে 12টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো আপনি এসএসসি পাস করলে এই পদে আবেদন করতে পারবেন, অফিস সহায়ক পদে। তো এখানে দেখেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে দেখেন 1-1-2025 তারিখে আবেদনকারী ন্যূনতম সর্বোচ্চ বয়স 18 থেকে 32 বছর। 2 নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর জন্য বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চকের 1 নং ক্রমিকের শূন্য পদের সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2003, ক্রমিকের শূন্য পদ বাংলাদেশ সচিবালয় ক্যাডার ব্যতীত গেজেটের কর্মকর্তা নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2024 সংশোধিত 2020 অনুসরণ করা হবে। এতদিন নিয়োগের সংক্রান্ত বিধান, সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী পরিবর্তন সংক্রান্ত বিধিতে সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীর শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের ডিপার্টমেন্ট চিহ্ন দিতে হবে। অন্য ক্ষেত্রে এই শর্তের প্রয়োজন হয়। তো আপনি যদি কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন বা আধা সরকারি বা সরকারি হোক, তো এই পদে আবেদন করতে হলে আপনাকে আপনি যে প্রতিষ্ঠানের চাকরি করেন সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতিক্রমে আপনাকে আবেদন করতে হবে। এখানে সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 1 নম্বর ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ। 3 নম্বর ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অনাপত্তিপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। পূর্ণাঙ্গিত অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনের উল্লেখিত সকল সনদ প্রবেশপত্র সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলা বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ
প্রদান করতে হবে। তো আপনার যে বাসিন্দা বা আপনি ইউনিয়ন পরিষদের বা মেয়র হয় বা সিটি কর্পোরেশন যাই হোক, আপনার এখানে নাগরিক সনদ লাগবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ লাগবে, কপি জমা দিতে হবে। এখানে দেখুন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত 26/2/2002 তারিখে সনদ এক প্রাপ্ত 12/2 নং বা প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা মৃত্যু বীরাঙ্গনা সনদ অথবা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তারিখে মুবিন সনদ এক প্রাপ্ত প্রজ্ঞাপন অনুযায়ী 107/1997 সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতি স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধার সনদ। এখানে দেখেন প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের জেলা বাসিন্দা অফিসের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক সত্যায়িত কপি দাখিল করতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে প্রশাসন কর্তৃক সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। এখানে দেখেন নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই, প্রার্থী দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বিজ্ঞপ্তি, যদি আপনার কাগজপত্র জাল হয় বা মিথ্যা হয় তাহলে এগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো দিয়ে আপনি আবেদন করবেন না, না হয়তো বিপদে পড়ে যাবেন। যদি কোনো প্রার্থীর বাংলাদেশ নাগরিক না হন কিংবা বাংলাদেশ নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন যে বা করার জন্য প্রতিশ্রুতি হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি স্বত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক চাকরিতে বরখাস্ত হয়ে থাকেন, উত্তরপত্র বরখাস্তের পূর্বে 2 বছর অতিক্রান্ত না হলে তিনি আবেদন করার জন্য বিবেচিত হবেন না। যদি আপনি আবেদন করে নেন কিংবা আপনি কোনো ফৌজদারি মামলায় অপরাধী হন বা এখানে বলছে কোনো প্রার্থীর বাংলার নাগরিক নন কিংবা বাংলার নাগরিক নন, বিয়ে করে থাকেন, এগুলো আবেদন করার প্রয়োজন নেই। আপনার আবেদন করলে হবে না, আপনি আবেদন করলে যোগ্য বিবেচিত হবে না। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। তো আপনি লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ পালন করা হবে না। কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগের সংক্রান্ত যে কোনো পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন। তো এখানে দেখেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয়। পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগত এই যে আপনার লিঙ্ক দেওয়া রয়েছে tabs.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ 21/1/2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/2/2025 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। তো এখানে দেখেন অনলাইনে আবেদনের পত্র তার অনলাইনে যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে আপনার ছবি হতে হবে আপনার 300 পিক্সেল, আপনার স্বাক্ষর হতে হবে 300 পিক্সেল 80 পিক্সেল, স্ক্যান করে আপনাকে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ হতে হবে আপনাকে 100 কেবি, স্বাক্ষরের সাইজ হতে হবে 60 কেবি। তো এগুলা আপনারা কোনো কম্পিউটার দোকান থেকে বা আপনারা নিজে নিজে করতে পারেন মোবাইল দিয়ে। 300 পিক্সেল স্ক্যান করে 300 পিক্সেল 80 পিক্সেল স্বাক্ষর, এগুলো 100 কেবি ছবি, 100 কেবি স্বাক্ষর, 60 কেবি স্ক্যান করে আপনার নির্ধারিত স্থানে আপলোড করবেন। এটি নিয়ে আমি পরে আলোচনা করতেছি। তো দেখেন প্রার্থীর অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষা 1 কপি জমা দিবেন। তো এখানে দেখেন SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তো তখন আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের একটি ইউজার আইডি দেওয়া থাকবে। তো এখানে দেখেন অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি, স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থীর একটি ইউজার আইডি, ছবি সহ স্বাক্ষরিত অ্যাপ্লিকেশন কপি পাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল তথ্য বা থাকে বা অসম্পূর্ণ ছবি, সম্পূর্ণ কালো, সাদা, গোলা ছবি, স্বাক্ষর যদি না থাকে, ফি জমা না দিয়ে আপনারা ওয়েব আবেদন করতে পারবেন। তো আপনার স্বাক্ষর বা আপনার ছবি যদি কোনো ভুলা বা কোনো রকমের কোনো ব্যতিক্রম থাকে তাহলে আপনি টাকা পেমেন্টের আগে আপনি এগুলা সংশোধন করতে পারবেন, না হয়তো আপনি এগুলা সংশোধন করতে পারবেন না। টাকা পেমেন্ট হয়ে গেলে এগুলো আপনার সংশোধন করতে পারবেন না। তো এখানে দেখেন আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন।
1 থেকে 2 কমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ 112 টাকা, টাকা সহ অফারের যুগে সর্বমোট 112 টাকা এবং কমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ ব্যাট সহ 100 টাকা সহ অফারের যুগে সর্বমোট 56 টাকা। আবেদনের অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তো এগুলো আপনি যখন আবেদন করবেন, আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। এখানে দেখেন ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ ব্যাট সহ 100 টাকা সহ গ্রহযোগ্য 56 টাকা। আবেদন অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষ উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না। তো আপনি এখন অনলাইনে অ্যাপ্লিকেশন যখন করে নেবেন, তখন যদি আপনাকে টাকা পেমেন্ট না করেন, তাহলে কোনো অবস্থাতেই আবেদন কোনো গৃহীত হবে না বা আবেদন গ্রহণযোগ্য হবে না। আপনি অ্যাপ্লিকেশন করে নিলেন, আপনি টাকা পেমেন্ট করলেন না, তো এগুলো আপনার কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এখানে দেখেন এসএমএস বলছে কিভাবে আপনারা এসএমএস করে টাকা পেমেন্ট করবেন। এই যে এসআইডি লিখে স্পেস দিয়ে আপনাকে যে অ্যাপ্লিকেশন কপিতে আপনার একটা ইউজার আইডি দেওয়া থাকবে, ইউজার আইডি লিখে সেন্ড করবেন 163 নাম্বারে। তারপর আপনাকে এরকম একটা রিপ্লাই, এই যে রিপ্লাই এসএমএস আসবে, অ্যাপ্লিকেশন নেম, টাকা, আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, আপনার নাম আসবে, আপনি কত টাকা পেমেন্ট করতে হবে। তারপর আপনাকে একটি পিন লেখা থাকবে, এরকম একটি পিন লেখার পরে এরকম আপনি দ্বিতীয় এসএমএস করবেন। এই যে এসএমএস এসআইডি স্পেস লিখে আপনি ইয়েস লিখে স্পেস দিয়ে পিন লিখে, এই যে একটি পিন দেওয়া থাকবে, আপনার এই পিন লিখে 163 নাম্বারে পাঠিয়ে দিবেন। তো আপনার এরকম রিপ্লাই একটা এসএমএস আসবে, কোনো অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর দ্য সাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট নেম, ইউজার আইডি দেওয়া থাকবে, আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো বন্ধুরা, তো দেখা যাক কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো আমি সেটাতে চলে যাচ্ছি। এই যে আমি ডাইরেক্ট ওয়েবসাইটে আছি, এখানে আছে এই যে আপনারা যারা সার্কুলার বুঝেন নাই বা বুঝতে চান, তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নিয়ে আপনার প্রশ্ন বুঝতে পারেন। তো দেখা যাক আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। ওই যে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার দ্য টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। তো আপনি যে পোস্টে আবেদন করবেন, কম্পিউটার অপারেটর আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, তো আপনি যদি অফিস সহায়ক করেন অফিস সহায়ক সিলেক্ট করবেন, বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যদি করেন, তাহলে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক আপনারা সিলেক্ট করবেন। আমি যেহেতু অফিস সহায়ক করবো, তো আমি এটা সিলেক্ট করতেছি। আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে প্রিভিউ মেম্বার অফ অল জবস, যদি আপনি কোনো জবস করে থাকেন, তাহলে আপনার এখানে এই জবস আইডি নাম্বার দিতে হবে। এখানে আপনার আইডি নাম্বারটি সেট করবেন। তো যদি না থাকে তাহলে না দিবেন, না দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার নাম আসবে, আপনার আবেদনকারীর নাম আসবে। এখানে আপনি যখন ইংরেজিতে লিখবেন, এখানে আপনি বাংলা লিখবেন। বাংলা যতগুলো লেখা আছে আপনার বাংলা ফিল আপ করবেন। তো এখানে আপনার নাম লিখবেন, আপনার ফাদার নেম লিখবেন, পিতার নাম লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, ন্যাশনালিটি লিখবেন, যেরকম দেওয়া আছে। এই যেটুকু লাল চিহ্ন দেওয়া আছে সবটুকু আপনাকে ফিল আপ করতে হবে বাধ্যতামূলক। এখানে আপনার জেন্ডার দিবেন, ন্যাশনাল আইডি কার্ড দিবেন। তো ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে। যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে, তাহলে না দিয়ে আপনারা বার্থ রেজিস্ট্রেশন দিবেন, রেজিস্ট্রেশন দিবেন। তো যদি থাকে তাহলে দিবেন ইয়েস, ইয়েস দিবেন। যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ইয়েস দিবেন, আর যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে, যদি থাকে দিবেন, না হয়তো নাই, অপশন সমস্যা নাই। তো এখানে আপনার পাসপোর্ট যদি থাকে দিবেন, না হয়তো নাই। এখন আপনার মেল স্ট্যাটাস দিবেন, মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার দিবেন। এখানে এই মোবাইল নাম্বারটি আপনাকে সচল থাকতে হবে। এটির মাধ্যমে আপনাকে জানানো হবে আপনি কোন জায়গায় আপনার এক্সাম হয়েছে বা এক্সাম হবে, কোন জায়গায় আপনার এক্সাম হবে সেটি আপনাকে সম্পূর্ণ ডিটেলস আপনাকে জানানো হবে এসএমএস এর মাধ্যমে, বা এটাতে আপনার আবার এসএমএস আসবে, ইউজার আইডি লিখে আপনি পুরস্কার ডাউনলোড করতে হবে। তো এখানে দেখেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা দিবেন, না হয়তো নো কোটা, নন কোটা। এখানে যদি আপনি কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন তাহলে দিবেন আপনি, আমি গভর্নমেন্ট চাকরি করি বা যেখানে চাকরি করেন সেটা দিবেন। এখানে দেখেন আপনার বলছে আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনার মায়ের নাম দিতে পারেন বা বাবার নাম দিতে পারেন, আপনার গার্জিয়ান যে আছে তার নাম দিতে পারেন। এখানে আপনার ভিলেজ দিবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট দিবেন, তারপর আপনার উপজেলা দিবেন, উপজেলা দেওয়ার পরে আপনার পোস্ট কোড দিবেন, আপনার পোস্ট অফিস দিবেন, বাদে পোস্ট কোড দিবেন। যদি আপনার এই তথ্য এক থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন। যদি এই পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস মানে একই থাকে, তাহলে এখানে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিকলি এখানে হয়ে যাবে। তো এখানে দেখেন
আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। এখানে যেহেতু এসএসসি বলছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা আগে আমি বলেছিলাম আপনাদের। তো এখানে দেখেন আপনি এসএসসি সিলেক্ট করবেন, আপনার রোল নম্বর সিলেক্ট করবেন, আপনার গ্রুপ সাবজেক্টসের সিলেক্ট করবেন, আপনার বোর্ড সিলেক্ট করবেন, আপনার রেজাল্ট সিলেক্ট করবেন, আপনি কত সালে পাস নিয়ে কত সালে আপনি পাস করেছেন সেটি আপনি সিলেক্ট করবেন। রেজাল্টের ক্ষেত্রে আপনার জিপিএ যদি পেয়ে থাকেন, জিপিএ যত পয়েন্ট পেয়েছেন সেখানে আপনি উল্লেখ করতে হবে, এখানে আপনাকে জিপিএ উল্লেখ করতে হবে। তো যদি আপনার এইচএসসি বা আলিম পাস থাকেন তাহলে আপনারা এটাও সিলেক্ট করতে পারেন। ঠিক এরকম রোল নাম্বার দিবেন, সাবজেক্ট কোড দিবেন, বোর্ড দিবেন, রেজাল্ট দিবেন, যে পাসিং ইয়ার দিবেন। যদি থাকে তাহলে দিবেন, না হয়তো নাই, এখানে কোনো টাচ দেওয়ার দরকার নাই। তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি। তো এখানে দেখেন F7C, এই যে ক্যাপচা আছে, এন্টার দ্য সিকিউরিটি কোড, এখানে আপনি এই ক্যাপচাটি আপনি এখানে বসাবেন। বসানোর পরে এই যে F7CHD এখানে আপনি লিখে বসাবেন। এরকম আপনাদেরকে দেখাইতেছি। এই যে যেরকম দেয়া আছে, ক্যাপিটাল লেটার যেরকম দেয়া আছে এরকম আপনারা দিবেন। F7C F7CHD সিলেক্ট করে আপনারা এই যে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার সঠিক সব তথ্য, এরকম নাম টাম সব কিছু দেখা যাবে। দেখানোর পরে আপনারা এখানে ছবি আপলোড করতে হবে। আমি আগে বলেছিলাম আপনাদেরকে, এই যে ছবির সাইজ হতে হবে 300 পিক্সেল, আপনার ছবির সাইজ হতে হবে 300 পিক্সেল, 300 পিক্সেল। স্বাক্ষরের সাইজ হতে হবে 300 পিক্সেল, 80 পিক্সেল। ছবির সর্বোচ্চ 100 কেবি হতে হবে, স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো এগুলো আপনারা স্কেল করে আপনারা এই যে এখানে দেখা যাবে ক্লোজ ফটো আপলোড, ক্লোজ সিগনেচার আপলোড, এখানে আপনারা আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পরে আপনারা সাবমিট করে নেবেন। সাবমিট করে নেওয়ার পরে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি দেওয়ার পরে আপনাদেরকে যে নির্দেশনা অনুযায়ী আগে বলেছিলাম, এই নির্দেশনা অনুযায়ী ইউজার আইডি লিখে 163 নাম্বারে, এই যে এরকম নির্দেশনা দেওয়া এসআইডি স্পেস ইউজার আইডি লিখে 163 নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন। তারপর আপনার নাম আসবে, আপনার টাকা আসবে, তারপর আপনাকে একটি পিন দেওয়া হবে। আপনি এসআইডি স্পেস লিখে ইয়েস লিখে স্পেস 163 নাম্বারে পাঠিয়ে দিবেন। তো এগুলা আপনাকে টেলিটক সিমের দ্বারা করতে হবে, টেলিটক অন্য কোনো সিম দিয়ে করলে হবে না। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।